হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020 লাস্ট মিনিট সাজেশন, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু ডিটেলস। তো পরীক্ষার আগে অবশ্যই একবার চোখ বুলিয়ে নাও, নতুন করে মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে নাও পরীক্ষা দিতে যাবার আগে। ফার্স্ট দেখো, পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য, আমরা সবাই জানি। এরপরে রয়েছে প্রক্সিমা সেন্টারাই, যার দূরত্ব হচ্ছে প্রায় 40 লক্ষ কোটি কিলোমিটার। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, দূরত্বতম গ্রহ হচ্ছে নেপচুন। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। এগুলো একটু সংক্ষেপে মনে রাখবে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,95,00,000 কিমি। অনেক সময় এটা তোমাদের মাইলে শোধাতে পারে, তো মাইল মনে রাখবে 9,30,00,000 মাইল। ঠিক আছে, মাইলটা বেশি করে মনে রাখবে। পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য হচ্ছে 43 কিমি। একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে 27.5 দিন। উত্তর গোলার্ধে সুমেরুর বিন্দু ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে, একে আহ্নিক গতি বলে। পৃথিবী তার কক্ষপথের উপর 66.5 ডিগ্রি কোণে সূর্যকে পরিক্রমণ করে। 21শে জুন দিনটিকে বলা হয় উত্তর আয়নতান দিবস বা কর্কট সংক্রান্তি। এবং তার সাথে মনে রাখবে 22শে ডিসেম্বর দিনটিকে বলা হয় দক্ষিণ আয়নতন দিবস বা মকর সংক্রান্তি। 21শে জুন উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হয় এবং রাত্রি সব থেকে ছোট হয়। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সর্বাপেক্ষা ছোট হয় এবং রাত্রি সর্বাপেক্ষা বড় হয়। এবার নেক্সট ডেটে তোমাদের পরীক্ষায় আসতে পারে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় দুদিন, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। সূর্যের খুব কাছে আসে 3রা জানুয়ারি, একে অনুসুর অবস্থান বলা হয়। তো এখানে অপসুর অবস্থানটা লেখা হয়নি, তো এটা তোমরা কমেন্ট করে দিও যে অপসুর অবস্থান কোন তারিখে হয়, সেটা তোমরা কমেন্ট করে দিও। পৃথিবীর পরিক্রমণকালে মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। কোনো ঋতুতে দক্ষিণ গোলার্ধে বড়দিন উৎসব পালন করা হয়, সেটা হচ্ছে গ্রীষ্মকালে দক্ষিণ গোলার্ধে। 21শে মার্চ এই দিনটিকে বলা হয় মহাবিষুব। পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়। আহ্নিক গতির জন্য ভূপৃষ্ঠে দিনরাত্রি সংগঠিত হয়ে থাকে। কলকাতার পৃথিবীর আবর্তন গতিবেগ হলো 1536 কিলোমিটার। বার্ষিক গতির ফলে কী হচ্ছে, দিন রাতের হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন এবং সূর্যের বার্ষিক আপাতগতি, এই তিনটে হয়ে থাকে বার্ষিক গতির ফলে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান হচ্ছে 111 কিলোমিটার বা 69 মাইল। বারবার বলে রাখছি, যেহেতু তোমরা ডাব্লিউবিসিএস দিচ্ছ, মাইলটা অবশ্যই মনে রাখবে। ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সমুদ্রে নাবিকরা সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে এবং ক্রোনোমিটার এই শব্দের অর্থ হলো সময় মাপক যন্ত্র। জাহাজের নাবিকেরা এই যন্ত্রের সাহায্যে গ্রিচের সময় জানতে পারে। তো তোমাদের একটা বলে রাখি, পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সেগুলো অবশ্যই দেখে নেবে, ওগুলো আমি স্ট্যাটিক জিকেতে তোমাদের করিয়েছিলাম। কলকাতার প্রতিপা স্থানের দ্রাঘিমা হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। প্রতিপা স্থান কীভাবে নির্ণয় করা হয়, তো দেখো কিছুক্ষণ আগেই আমরা যেটা পড়লাম যে ভারতের প্রমাণ দ্রাঘিমা যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো এইটাকে থেকে যখন 180 ডিগ্রি থেকে 82 ডিগ্রি 32 মিনিট পূর্ব যখনই, সরি এইটা এখানে একটু গোলমাল হচ্ছে, কলকাতার যেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে সেটা মাইনাস হবে, কলকাতা যেটা দ্রাঘিমা রেখার মান তখন। এবং এইটা যেমন ভারতের যেটা আছে, সরি ভারত বলছি, কলকাতা যেটা আছে, কলকাতা হচ্ছে পূর্বে, এবং যখনই সেটা প্রতিপা স্থান হবে তখন সেটা পশ্চিম হয়ে যাবে। তো এটাও পরীক্ষার সময় মাথায় রাখবে, ঠিক আছে। কোনো স্থানে এবং তার প্রতিপা স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশ হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর এবং সুমেরু বৃত্তের অক্ষাংশ হচ্ছে 66 ডিগ্রি উত্তর। এটা হয়ে গেল তোমাদের ভূগোলের। এবার যেটা ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল, এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে সব থেকে বেশি, দেখো রাজ্য গঠনের পর্যায়ক্রম। 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। 1971 সালে নেভা এর নাম পরিবর্তন করা হয় অরুণাচল প্রদেশ। তো এইটা তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় দেখবে প্রিভিয়াস ইয়ারে এসছে, নেফা নামে কে পরিচিত, তো অরুণাচল প্রদেশ।
এরপর দেখো 1975 সালে সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সাথে যুক্ত হয়ে থাকে। এটাও তোমাদের ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে এসেছে দেখবে। এরপর দেখো নেক্সট, অনেক বড় নোটটা হয়ে গেছে। তো দেখো কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি প্রায় ভারতের মধ্যভাগে 8টি রাজ্য বরাবর পার করেছে কর্কট ক্রান্তি রেখা। কোন কোন রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তোমাদের প্রশ্ন আসবে নিম্নোক্তদের মধ্যে কোনটি উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? আগের বছরে এসেছিল দেখবে, এই বছরও সেম প্রশ্নই আসবে। এবং তোমার যথাসম্ভব অপশানে উড়িষ্যা রাজ্যটা অপশানে থাকে, যে উড়িষ্যার উপর দিয়ে যায়নি, ওটাই প্রায় রিপিট হয়ে থাকে। তো ওটা মনে রাখবে যে এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। তোমাদের প্রশ্ন আসবে কোনটির উপর দিয়ে অতিক্রম করেনি। এবার দেখো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সাথে গ্রিনিচ মিনস টাইমের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তিব্বতে চোমোলাংমা এবং নেপালে সাগরমাথা নামে পরিচিত। এভারেস্ট, নাঙ্গা পর্বত, কাঞ্চনজঙ্ঘা, কমেট, নন্দা দেবী, কেদারনাথ প্রভৃতি গিরিশৃঙ্গের অবস্থান হচ্ছে গ্রেটার হিমালয়ে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার, সব থেকে বেশি। যদি প্রশ্ন আসে ভারত কোন দেশের সাথে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার। গ্রেটার হিমালয়কে হিমালয় থেকে আলাদা করেছে MCT, মেন সেন্ট্রাল ট্রাস্ট। এটাও তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় এসেছিল, তাই তোমাদের খুব কাজে লাগবে। শিবালিক ও হিমালয়ের মাঝে উপত্যকাগুলিকে বলা হয় দুন। আরাকানামা নাগাল্যান্ড এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। খড়দুংলা ভারতের উচ্চতম সড়ক সেতু, এটি ভারতের উচ্চতম গিরিপথ। এবার চলে আসি দেখো জজিলা পাস কোথায় অবস্থিত? শ্রীনগর, কার্গিল ও লে লাদাখ যেটাকে বলা হয়, সেই লের মধ্যে সংযোগ রক্ষাকারী জজিলা পাস। বানিহাল পাস, এটা জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত। রোটাং গিরিপথ হচ্ছে কুলু, লাহুল ও স্পিতি উপত্যকার মধ্যে সংযোগ রক্ষা করেছে। পালাঘাট কাদের মধ্যে করেছে? তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের মধ্যে অবস্থিত হচ্ছে পালাঘাট। নাথুলা পাসটা তো যার সময় তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো দেখো নাথুলা পাস, এটি ভারতের সিকিমের সঙ্গে চীনের সংযোগ ঘটিয়েছে। 1962 সালে ভারত চীনের মধ্যে যুদ্ধের পর নাথুলা বাণিজ্য বিনিময় বন্ধ ছিল। তারপর 2006 সালে সেটা আবার পুনরায় চালু করা হয়, এবং এটা লাস্ট 2-3 বছরে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসেছে। জজিলা গিরিপথ শ্রীনগর এবং কার্গিলকে যুক্ত করেছে। এবার দেখো ভারতের পূর্ববর্তী নদীর উদাহরণ হচ্ছে সিন্ধু নদী, শতদ্রু নদী, ব্রহ্মপুত্র নদী, বিতস্তা নদী, ইরাবতী নদী, যমুনা নদী, তিস্তা নদী। এগুলো হচ্ছে ভারতের পূর্ববর্তী নদী। তোমাদের নদী থেকে প্রশ্ন আসে। ভারতের দুন উপত্যকা গঙ্গার উপনদী, সোন ও যমুনার উপনদী, আসন, চম্বল, কেন, বেতোয়া ইত্যাদি পরবর্তী নদী। এবার দেখো গোদাবরী নদীর অববাহিকা বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উদাহরণ। ভাগীরথী এবং আলোকনন্দা হচ্ছে দেবপ্রয়াগে মিলিত হয়েছে। এরপর দেখো চম্বল উপত্যকা, এটাকে কি বলা হয়? ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফির অন্তর্গত। চম্বল উপত্যকা এটি হচ্ছে ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফির অন্তর্গত। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি যেটাকে বলা হয়। কোশি নদীকে দেখো বলা হচ্ছে সর অফ বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। ব্রহ্মপুত্রকে তিব্বতের সাংপো, চীনা ভাষায় ইয়ালাং জবাং জিয়াগিন এবং অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত। এই প্রশ্নটা তোমাদের এসছে যে ব্রহ্মপুত্র নদীকে বা কোন নদীকে সাংপো, তিব্বতের সাংপো নামে পরিচিত, তখন কি অ্যান্সার হবে? ব্রহ্মপুত্র। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে দেখবে। এবার দেখো ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ মহানদীর উপর নির্মিত। তো এখনও পিএসসির অনুযায়ী দীর্ঘতম বাঁধ হীরাকুন্দি রয়েছে। এবং তোমাদের এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন নদীর ওপর কোন ড্যাম গড়ে উঠেছে। এটা দেখবে স্ট্র্যাটেজিকে সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি টাইম পাও অবশ্যই দেখে নেবে। এখান থেকে একটা করে প্রশ্ন তোমাদের আসবে ড্যাম অ্যান্ড রিভার থেকে। এবার দেখো গোদাবরী নদীকে দক্ষিণী গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর বাঁধ এবং কর্ণাটকে
আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে। তাহলে কোন নদীর উপর কোন বাঁধ আছে সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তাপি নদীকে নর্মদা নদীর যমজ বা টুইন্স অথবা হ্যান্ডমেড বলা হয়ে থাকে। এবার চলে আসি দেখো 60 নম্বরে। এখানে দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর এবং কেরালা রাজ্যের বৃহত্তম হ্রদ হচ্ছে ভেমনাথ। এবং এটা পিএসসি প্রিভিয়াস ইয়ারে এসেছিল কোন একটা ইয়ারে যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো কোনটি, তো সম্বর পিএসসি অনুযায়ী। ভারতের ও এশিয়ার বৃহত্তম স্বাদু জল মানে হচ্ছে সুইট ওয়াটার লেক বা ফ্রেশ ওয়াটার লেক যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কোনটা, উলার, পিএসসি অনুযায়ী। তো তোমরা এটা কমেন্ট করে দিও যে ভারতের হায়েস্ট ওয়াটার লেক কোনটা, এটা তোমরা কমেন্ট করে দিও হায়েস্ট লেক কোনটা। এবার দেখো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লোকটাক হ্রদ যেটাকে বলা হয় সেটাকে কি বলা হচ্ছে, ফ্লোটিং আইসল্যান্ড লেক বলা হচ্ছে লোকটাক হ্রদকে। উপক্রান্তীয় অঞ্চলে শীতকালে পশ্চিমী জেট বায়ু খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়। এই পশ্চিমী জেট বায়ু হিমালয়ের পর্বতশ্রেণী দ্বারা দ্বিখণ্ডিত হয়। ভারতীয় উপমহাদেশের ভূমধ্যসাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য পশ্চিমী জেট বায়ু দায়ী। ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 118 সেন্টিমিটার। এবার কোনো বইয়ে দেখবে তোমার 117 থাকতে পারে, কোথাও 119 থাকতে পারে। তো এর কাছাকাছি যেটা তোমার অপশানে যদি থাকে পরীক্ষায় সেটাই তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডাটা দেওয়া থাকে। বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে কোথায়, তামিলনাড়ুতে। ভারতের বৃষ্টিছায়া অঞ্চল হলো মেঘালয়ের রাজধানী শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয় রাজ্যের মৌসিনরামে। নিউ দিল্লি ভারতের আবহাওয়া অফিস সদর দপ্তর মৌসুম ভবন হচ্ছে। অম্ল বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। এবার দেখো কফি বৃষ্টি কোথায় দেখা যায়, এটা দেখা যায় কর্ণাটকে। আশ্বিনের ঝড় শরৎকালে পশ্চিমবঙ্গে দেখা যায়। তো প্রশ্ন যদি আসে আশ্বিনের ঝড় কোথায় দেখা যায়, পশ্চিমবঙ্গে কখন দেখা যায়, শরৎকালে। আঁধি দেখা যায় উত্তর পশ্চিম ভারত বিশেষত পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে। কালবৈশাখী দেখা যায় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যে। অসমে কালবৈশাখী বারদৌলি ছেলেরে নামে পরিচিত। ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের মোট অরণ্যের পরিমাণ প্রায় 7,08,273 বর্গ কিমি 2017 সালের ডাটা অনুযায়ী। ভৌগোলিক আয়তনের ভিত্তিতে অরণ্য ছেদনের প্রথম ভারতীয় রাজ্য হলো কোনটি, মানে কোথায় সবথেকে বেশি অরণ্য রয়েছে, তো সেটা হচ্ছে মিজোরাম পার্সেন্টেজ ওয়াইজ, ঠিক আছে। পার্সেন্ট মানে 100%-এর মধ্যে মিজোরামে 86% অরণ্য, সেই পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে মিজোরাম। তোমরা এটা কমেন্ট করো এরিয়া ওয়াইজ সবথেকে বেশি কোথায় অরণ্য আছে, সবাই কিন্তু কমেন্ট করবে যারা এই ভিডিওটা দেখছো। ভারতের ভৌগোলিক আয়তনের ভিত্তিতে অরণ্য ছেদনের প্রথম কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্রশাসিত কোথায় হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের 100%-এর মধ্যে প্রায় 90% এলাকা জুড়ে অরণ্য রয়েছে। ভারতের প্রথম এবং দেখো ভারতের ভৌগোলিক আয়তনের ভিত্তিতে সবথেকে কম অরণ্যাচ্ছাদন রয়েছে হরিয়ানাতে, মানে সবথেকে কম বন কোথায় রয়েছে বা অরণ্য রয়েছে কোথায়, হরিয়ানাতে 3.59। পাঞ্জাবে কত, পাঞ্জাবে 3.65%, এটাও মনে রাখবে। সেকেন্ড হচ্ছে পাঞ্জাব 2017 সালের ডাটা অনুযায়ী, 2018-19 এখনও ডাটা বের হয়নি। এবার দেখো ভারতের প্রথম অরণ্য নীতি বা ফরেস্ট পলিসি গৃহীত হয়েছিল কত সালে, যদি প্রশ্ন আসে তো মনে রাখবে ভারতের প্রথম অরণ্য নীতি বা ফরেস্ট পলিসি এটা গৃহীত হয়েছিল 19 অক্টোবর 1894 সালে, এটা 1894 সালে, ঠিক আছে। এবার দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার 55% লোক কৃষিকাজের সাথে যুক্ত। সিকিম রাজ্য হলো ভারতের প্রথম জৈব রাজ্য। মৃত্তিকাবিহীন কৃষিকাজকে বলা হচ্ছে হাইড্রোপনিক্স বলা হয়, মৃত্তিকাবিহীন কৃষিকার্যকে বলা হয় হাইড্রোপনিক্স। ঝুম বা স্থানান্তর কৃষিকাজ মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যথাক্রমে অসম, মেঘালয়, মিজোরাম রাজ্যে হয়ে থাকে। দেখো ঝুম মানে হচ্ছে শিফটিং কাল্টিভেশন, মানে স্থানান্তরিত চাষ। তো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো, প্রিভিয়াস ইয়ারেও এসেছে ঝুম বলতে কী বোঝায় এরকম প্রশ্নটা আসবে। এবার দেখো আইএডিপি, এটা তোমাদের লাস্ট 2-3 বছর আগেই মনে হয় প্রশ্নটা এসেছিল, এর ফুল ফর্ম কী। তো আইএডিপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভারতের প্রধান খারিফ শস্য, দেখো ভারতের প্রথম খারিফ শস্য রবি শস্য কি, এগুলো তোমাদের পড়বে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে নিম্নোক্তদের মধ্যে কোনটি খারিফ শস্য, ঠিক আছে। একটা খারিফ শস্য থাকবে, বাকি 3টে রবি শস্য থাকবে। তো অন্যান্য যদি না নলেজ থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না, শুধু ছেড়ে দিয়ে আসতে হবে 1 নাম্বার। তো দেখো ভারতের প্রধান খারিফ শস্যগুলি হচ্ছে ধান, জোয়ার, ভুট্টা, তুলো, কাঠবাদাম, পাট,
তামাক, বাজরা, আখ, ডাল, এগুলো সবই হচ্ছে খারিফ শস্য। এবার আমরা পড়ব রবি শস্য হলো কোনটি। গম, ছোলা, তৈলবীজ, তারপরে দেখো সরিষা, রেপসিড, এগুলো সবই হচ্ছে রবি শস্য। এবার দেখো নেক্সট পেজ কি বলছে এখানে। প্রধান জায়িদ শস্যগুলি হলো কোনটি। তো প্রধান জায়িদ শস্য হচ্ছে শশা, তরমুজ, শাকসবজি ইত্যাদি হচ্ছে জায়িদ শস্য বলা হয়। এবার দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে সবুজ বিপ্লব হয়েছিল এবং পরবর্তীকালে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দ্বিতীয় সবুজ বিপ্লবের ওপর জোর দেওয়া হয়েছিল। প্রথম পাটকল প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? 1885 সালে কলকাতার নিকট রিসরাতে। এবং এইটা তো তোমাদের 2007 সাল ও 2008 সালের প্রশ্নও এসেছিল এবং রিসেন্টলি প্রিভিয়াস ইয়ারগুলোতেও এসেছিল। প্রথম পাটকল কত সালে হয়েছিল? 1885। সালটা খুব ইম্পর্টেন্ট। কোথায় হয়েছিল? কলকাতার নিকট রিসরাতে। এবার দেখো প্রথম শিল্পনীতি চালু হয়েছিল 1948 সালে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা ইকোনমিক্সের মধ্যে পড়ছে, তাও বলে রাখছি। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল এবং যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে তোমাদের জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পায়নের উপর। এটা মনে থাকবে। এবং আমি তোমাদের ইকোনমিক্সের কিছু ক্লাস করিয়ে দিয়েছিলাম, এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। 5-6টা ভিডিও আছে। 5 ইয়ার প্ল্যান পুরোটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম, তো অবশ্যই একটু দেখে নেবে। এরপর দেখো প্রথম পশম বয়ন শিল্প 1876 সালে কানপুরে গড়ে ওঠে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে সেল বলা হয়, তো সেল গঠিত হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। রাশিয়ার সরকারের সহযোগিতায় বোকারোতে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল 1964 সালে। প্রশ্ন আসবে যে বোকারো লৌহ ইস্পাত কারখানা কাদের সহায়তায় তৈরি হয়েছিল? তো অ্যান্সার কী হচ্ছে? রাশিয়া, বা অপশানে থাকবে দেখবে USSR। এটা মনে থাকবে যেন। এরপর দেখো রাউরকেল্লা, এটি লৌহ ইস্পাত কেন্দ্রটি জার্মানির সহযোগিতায় ব্রাহ্মণী নদীর তীরে, এবং দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রটি ব্রিটিশ যুক্তরাজ্য সহায়তায় গড়ে উঠেছে। তাহলে দেখো রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র এটি কার সহায়তায় গড়ে উঠেছিল? জার্মানি। এবং কোন নদীর তীরে? ব্রাহ্মণী নদীর তীরে। এবং এটা সবথেকে বেশিবার তোমাদের পিএসসি পরীক্ষায় এসেছে। এবং দেখো দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রটি ব্রিটিশ যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড কিংডমের সহায়তায় গড়ে উঠেছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট হলো দেশের প্রথম বন্দর ভিত্তিক প্ল্যান্ট। ভারতের প্রথম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড। তোমরা একটা কমেন্ট করো যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি হলো কোনটি। এটা আমি বললাম, দেখো প্রথম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম। তোমাদের যেটা কমেন্ট করতে হবে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি। পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় সূর্যোদয়ের শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর ডান তীরে, এটা দেখো পশ্চিমবঙ্গের নদ নদী থেকে কিছুটা নোট তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। তো দেখো পশ্চিমবঙ্গের গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, হলদি। এবং বাম তীরের উপনদীগুলো হচ্ছে জলঙ্গি, চূর্ণী, মাথাভাঙা। এরপরে দেখো হুগলি নদীকে জোয়ারে নদী বলা হয় এবং তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী। ত্রাসের নদী কাকে বলা হয় যদি প্রশ্ন আসে, কি অ্যান্সার হবে? তিস্তা নদীকে। জোয়ারি নদী কাকে বলা হয়? হুগলি নদীকে। এবং তার সাথে মনে রাখবে রপং, রঙ্গিত, লিস, চেল প্রভৃতি হচ্ছে তিস্তা নদীর উপনদী। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী নদীগুলি হলো তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক, সংকোষ। দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখের নদ, সর অফ বেঙ্গল। কাকে বলা হচ্ছে? দামোদরকে। এবার দেখো দুটি মিলিত প্রবাহ হচ্ছে, একটা হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ। এবং দেখো কংসাবতী এবং কেলেঘায়ের মিলিত রূপ হচ্ছে হলদি। ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা হচ্ছে তার মূলত 7টি বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছিল। যথা কোনটি? আয়ার, পাঞ্চেত, মাইথন, বেলেপাহাড়ি, তিলাইয়া, কোনার এবং বোকারো। তো এগুলো হচ্ছে একটু মনে রাখবে। বীরভূম জেলার রামপুরহাট দ্বারকা নদীর তীরে অবস্থিত এবং বালুরঘাট আয়ত্রী নদীর তীরে অবস্থিত। দুর্গাপুরকে ভারতের রুরো বলা হয়, খুব ইম্পর্টেন্ট। 1855 সালে হুগলি রিসরায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল, এটা কিছুক্ষণ আগেই বললাম। এবার দেখো পাট শিল্পে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করেছে। তো তোমাদের একটা বলে রাখি, তোমরা এটা একটু দেখে নেবে, ধান, গম, আখ এইসব উৎপাদনে ভারতের কোন রাজ্য 1 নম্বরে, যার সাথে কয়লা, পেট্রোলিয়াম এসব উৎপাদনে কারা 1 নম্বরে আছে সেগুলো কিন্তু একটু দেখে নেবে। এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে, দেখবে একটা। ভারতের প্রথম কাপড়ের কল হাওড়ার ঘুরুসিতে 1818 সালে
স্থাপিত হয়েছিল। টেক্সটাইল পার্ক হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত। 110 নম্বর নোট দেখো কি বলেছে, যে পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে। কলকাতার সল্টলেক হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পর প্রাণকেন্দ্র। পশ্চিমবঙ্গের সেজ নামগুলি হলো ফলতা সেজ, এটা তোমাদের যথাসম্ভব প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম, জনসংখ্যার বিচারে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। এবার দেখো ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার 3214 কিলোমিটার, ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ড লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল নিয়ে ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 7517 কিলোমিটার। এই শুধু ভারত নয়, ভারতের সাথে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মিলে হচ্ছে। তোমরা এটা শুধু কমেন্ট করবে যে ভারতের শুধু মূল ভূখণ্ডের কতটা উপকূল রয়েছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমি তোমরা আশা করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখেছো, সেই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে খুব কম রেখেছি। এক্সট্রা নলেজ যেগুলো দিতে পারি সেগুলো তোমাদের হয়তো কাজে লাগবে। এবার দেখো গ্রেট নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। যদি প্রশ্ন আসে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি, তার অ্যান্সার কী হবে? ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট, এটা মনে রাখবে। 2011 সালে আদমশুমারি মানে হচ্ছে সেন্সাস অনুযায়ী, জনগণনা অনুযায়ী ভারতের প্রতি বর্গ কিলোমিটারে 382 জন লোক বসবাস করে। 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1028 জন, ঠিক আছে। এবং সর্বাধিক কোথায়? বিহারে। বিহারেরটা আমার মনে নেই, তাও প্লাস 1100 প্লাস আছে সেখানে, ঠিক আছে, জনঘনত্ব। সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি, সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এবার দেখো ভারতের বর্তমানে মোট 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আগে 29টি রাজ্য ছিল এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। সরি, এটা 7টি হবে না, এটা 8টি হবে সম্ভব। এরপর দেখো পপুলেশন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মানে লোক সংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। পপুলেশন অনুসারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের ভাষাভিত্তিক রাজ্য গঠন হয় 1956 সালে। 2019 সালের 9 আগস্ট জম্মু কাশ্মীরের রাজ্য পুনর্গঠন হয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। তো যত সম্ভব একটা জিনিস মনে রাখবে, ভারতের যে জম্মু কাশ্মীর আগে রাজ্য ছিল, তো সেই রাজ্যটা কী হলো, ধারা 370 তুলে দেওয়া হলো এবং এই 2019 সালে 9 আগস্ট কী হলো, সেই জম্মু কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো এবং রাজ্য থেকে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো এবং একটা নাম দেওয়া হলো জম্মু কাশ্মীর এবং আরেকটা নাম দেওয়া হলো লাদাখ। এই দুটো মনে থাকে যেন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। হিমালয় একটি নবিল ভঙ্গির পর্বত। যদি প্রশ্ন আসে নিম্নোক্তদের মধ্যে কোনটি নবিল ভঙ্গির পর্বত, তো সেখানে অ্যান্সার কী হবে? হিমালয়। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, 8848 মিটার। কারাকোরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গর্ডওয়েন অস্টিন বা K2। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে K2 বা গর্ডওয়েন অস্টিন, এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনুসারে, কিন্তু তোমরা যদি গুগলে সার্চ করো বা উইকিপিডিয়া দেখো তো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তো এবার তোমরা ডিসাইড করবে কোনটা অ্যান্সার নেবে, পিএসসি কোনটা অ্যান্সার কনসিডার করছে, কারণ পিএসসি যতগুলোই পরীক্ষা নিয়েছে তার এখনও পর্যন্ত K2কেই ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে ধরেছে এবং 2019-এ তোমাদের বলেছিলাম সিজিএল হয়েছিল, সেখানেও কিন্তু K2কেই ধরেছিল। এরপর দেখো ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। তাহলে যদি প্রশ্ন আসে নবীন পর্বত কোনটি, হিমালয়, প্রাচীনতম পর্বত কোনটি, আরাবল্লী, এবং এটা মনে রাখবে আরাবল্লীও হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। পশ্চিম হিমালয় বা সেটাকে কাশ্মীর হিমালয়ের গিরিপথগুলি হলো জজিলা, বুন্দেলপীর, বানিহাল, পীরপাঞ্জল, এবং এগুলো সব পীরপাঞ্জল পর্বতশ্রেণীর অন্তর্গত। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হচ্ছে নাথুলা পাস। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ। এইটা পিএসসির পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে।
এবার চলে আসি আমরা 139 নম্বর কোশ্চেনে। তো এখানে দেখো ভারতের জীবন্ত আগ্নেয়গিরিটি হলো বা সক্রিয় আগ্নেয়গিরিটি হলো ব্যারেন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি। সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, এবং যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হবে সান্দাকফু। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি। সরি, এই প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে। তো এবার দেখো ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা পর্বত। ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পর্বত। সিয়াচেন হিমবাহ কারাকোরম পর্বতশ্রেণীতে অবস্থিত, এটাও তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি মরুস্থলী রাজস্থানে অবস্থিত। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি নদী, এবং লুনি নদী কোথায়, কচ্ছে রানে অঞ্চলে। কোথায় পড়েছে, কচ্ছে রানে অঞ্চলে। রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। গঙ্গার সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে বলা হয় ভাঙড়। গঙ্গার সমভূমি অঞ্চলে নতুন পলি গঠিত সমভূমিকে বলা হয় খাদা। তাহলে দেখো নতুন পলি গঠিত হলে সেটাকে খাদার বলা হয়, এবং প্রাচীন পলি গঠিত হলে সেটাকে বলা হয় ভাঙড়। হিমালয়ের পাদদেশে নুড়ি বালিপূর্ণ সচিত্র ভূমিকে বলা হয় ভাবড়। ব্রহ্মপুত্র নদের গতিপথে সৃষ্ট মাজুলি দ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বলেছে। আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণীর নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। এটা বিশ্ব হয়ে গেছে, বিন্ধ্য পর্বত হবে এটা, ঠিক আছে। কিছু টাইপিংয়ে প্রবলেম হয়ে গেছে, পিডিএফটা কারেক্ট হয়ে গেছে মনে হচ্ছে। এবার দেখো ত্রিপুরা রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। কানাড়ি ভাষায় মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব উপকূলের দক্ষিণাংশ, বিশেষত কৃষ্ণা নদীর বদ্বীপ দক্ষিণ থেকে শুরু করে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়। মহারাষ্ট্রের উত্তর সীমা অর্থাৎ সুরাটের কিছুটা দক্ষিণ থেকে গোয়া পর্যন্ত আরব সাগর সংলগ্ন উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল। কেরালার উপকূল ভূমির নাম হচ্ছে মালাবার উপকূল। গুজরাটের কচ্ছ উপদ্বীপের বেষ্টন করে আছে যে লবণাক্ত কর্দময় অগভীর জলাভূমি, তাকে বলা হয় রান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে উত্তর আন্দামানের স্যাডেল পিক। জীবাশ্ম দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবে, পাললিক শিলায়। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলা। পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, নুড়ি পাথর, এগুলো সবই হচ্ছে পাললিক শিলার উদাহরণ। তাহলে এই টোটাল ছিল তোমাদের জিওগ্রাফি, এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিছু জিওগ্রাফির ডিটেলস আমি দিয়ে রাখবো, আরও কিছু ভিডিও, যদি টাইম পাও অবশ্যই দেখে নেবে। তো এই ছিল পুরো জিওগ্রাফি তোমাদের ডিটেলস, আশা করি তোমাদের একটু কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং সবাইকে অল দ্য বেস্ট ফর ডাব্লিউবিসিএস এক্সাম। খুব ভালোভাবে পরীক্ষা দেবে, এবং পারলে কোশ্চেন পেপারটা এক্সাম হয়ে যাওয়ার পর আমাকে সেন্ড করে দেবে, তাহলে আমি অ্যান্সার কি তোমাদের জন্য রেডি করতে পারবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।